আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে এসওপি কোর্সের ৪ নাম্বার ক্লাসে। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা অনেক কিছু শিখেছি। আর আজকে যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে রাইটিং স্টাইল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যখন এসওপি লিখবেন তখন আপনার ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, রাইটিং স্টাইলটা কেমন হবে, এইটা থাকবে হচ্ছে আজকের ক্লাসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা একটু শুরু করি আস্তে আস্তে। যেমন ধরেন যে আপনি যখন একটা এসওপি লিখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে এসওপির স্ট্রাকচার, কম্পোনেন্ট বা কন্টেন্ট সবকিছু ঠিক আছে। তবে শুধুমাত্র যদি ওগুলো ঠিক থাকে তাহলে হবে না। আপনার এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলে হচ্ছে ওয়ার্ডের মাধ্যমে বা শব্দের মাধ্যমে। দ্যাটস ওয়াই হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখছেন, এটা প্রফেশনাল হচ্ছে নাকি হচ্ছে না, এই বিষয়গুলো। সো আপনার যে এসওপি যেটা আছে এটার ল্যাঙ্গুয়েজ হতে হবে খুবই ক্লিয়ার, অর্থাৎ যাতে ক্লারিটি এটা ঠিক থাকে। এরপর প্রফেশনালিজম মেনটেন করতে হবে, যাতে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করেন। এরপর একাডেমিক ম্যাচুরিটি এটা যাতে থাকে, আরেকটা যাতে রেলিভেন্স থাকে। এই প্রত্যেকটা বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই সবগুলো বিষয় যদি আপনি মেনে একটা এসওপি লিখেন তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা খুবই সুন্দর হবে। এখন এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি বোঝার জন্য। সেক্ষেত্রে প্রথমে আমরা টোন, ভয়েস অ্যান্ড স্টাইল অফ এসওপি এটা নিয়ে আমরা ডিসকাস করবো। এরপর ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আসবো। অর্থাৎ কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আপনার ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করতে হবে বা ল্যাঙ্গুয়েজটা বা আপনি লিখবেন আর কি এসওপিটা। সো ল্যাঙ্গুয়েজটা কেমন হবে এই বিষয়টা বোঝার জন্য আর কি এই জিনিসগুলো দরকার। প্রথম হচ্ছে যে প্রফেশনাল, আপনার যে ল্যাঙ্গুয়েজটা হবে এটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। এটা ক্যাজুয়াল বা হচ্ছে কনভারসেশনাল হলে হবে না। অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজ হলে হবে না, এটা প্রফেশনাল বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হতে হবে। এরপর হচ্ছে কনফিডেন্ট, অর্থাৎ আপনি আপনার প্রতিটা কথার মাধ্যমে কিন্তু কনফিডেন্স এই জিনিসটা শো করবেন। কখনো হচ্ছে অ্যারোগেন্স বা হচ্ছে আপনার উইকনেস এই জিনিসটা শো করবেন না। ৩ নাম্বার হচ্ছে যদি বলি যে আপনার ফর্মাল ল্যাঙ্গুয়েজ হতে হবে, কোনো স্ল্যাং বা হচ্ছে কন্ট্রাস্ট যেমন হচ্ছে ক্যান নট বা হচ্ছে ডোন্ট এই ধরনের কোনো কিছু ইউজ করবেন না, ফুল ফর্ম ইউজ করবেন। যেমন ক্যান নট, ডু নট, ডাজ নট এরকম ইউজ করবেন সম্পূর্ণটা। এরপর হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড একাডেমিক ফোকাস যাতে হয়, অর্থাৎ আপনি যে লেখাটা লিখবেন এটা যে আপনার ক্যারিয়ার রেলিভেন্ট, আপনার ফোকাস যাতে করে আপনার রিসার্চ, আপনার একাডেমিক, আপনার অবজেক্টিভ এই বিষয়গুলোতে যাতে তারা ফোকাস করে। আপনি ইমোশনাল দিকে ফোকাস করবেন না, কারণ এক্সামিনার তারা তো ইমোশনাল দিয়ে তো আপনাকে ইভালুয়েট করবে না, রাইট? এরপর পজিটিভ, প্রতিটা ক্ষেত্রে আপনি ট্রাই করবেন আপনার যত পজিটিভ দিক আছে সেগুলোকে হাইলাইট করার জন্য। আর আপনার যদি কোনো উইকনেস থাকে সেটাকে যথারীতি হচ্ছে একটু কম হাইলাইট বা না করাটা বেটার, ডিপেন্ড করে। যেমন একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই, যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আই এম ভেরি প্যাশনেট অ্যান্ড এক্সট্রিমলি এক্সাইটেড টু অ্যাপ্লাই টু ইউর অ্যামেজিং ইউনিভার্সিটি। দেখেন এটা একদম জেনারিক একটা কথা হয়ে গিয়েছে, একদম সিলি একটা কথা হয়েছে। সো এটা এভাবে বলা যাবে না। দেখেন এখানে কিন্তু কোনো ইনফরমেশন নেই কেন আপনি কথাটা বললেন, এর কারণটা কি, বাট নিচের সেন্টেন্স দেখেন এটা কিন্তু বলা আছে I am highly motivated to join your program as it align. দেখেন নিচে আমি মোটিভেটেড আপনার প্রোগ্রামে জয়েন করার জন্য। ওকে, কেন তারা এটা বলে দিয়েছে, আমি এটা দেখেন এটা লিখেছি যে মাই একাডেমিক প্রিপারেশন অ্যান্ড রিসার্চ ইন্টারেস্ট এটা কি করে অ্যালাইন্ড করে, ওকে, বা রিলেটেড করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে মোটিভেটেড হয়েছে। সো এইভাবে লিখতে হবে। নেক্সট দেখবো হচ্ছে আমরা অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ। আপনি অলওয়েজ ট্রাই করবেন অ্যাক্টিভ ভয়েসে লেখার জন্য আর প্যাসিভ ভয়েসটাকে অ্যাভয়েড করার জন্য। যেহেতু এটা আপনি নিজে লিখছেন, আপনার নিজেকে আপনি জোর দিচ্ছেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি অ্যাক্টিভ ভয়েসে লিখবেন। আর যদি অবজেক্ট বা রেজাল্ট এই ধরনের কোনো কিছুকে আপনি স্ট্রেস দেন, জোর দেন, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে লিখবেন। সো নর্মালি চেষ্টা করবেন সবসময় অ্যাক্টিভ ভয়েসে লেখার জন্য, এটা হচ্ছে কথা। যেমন এক্সাম্পল যদি দেখি প্যাসিভ আমরা কিভাবে লিখি, মাই থিসিস ওয়াজ কমপ্লিটেড আন্ডার দি সুপারভিশন অফ ডক্টর TAN, ওকে, তার আন্ডারে হচ্ছে আমার থিসিসটা কমপ্লিট হয়েছিল। বাট অ্যাক্টিভ ভয়েসে কিভাবে লিখতে পারেন, আই কমপ্লিটেড মাই থিসিস আন্ডার দি সুপারভিশন অফ ডক্টর ট্যান, ওকে। সো এইভাবে লিখবেন। সো অলওয়েজ
প্রেফারেবল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে লেখা, আর অ্যাভয়েড করবেন হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড স্ট্রং, আর বাকি যেটা আছে এটা কিন্তু দুর্বল। সো অলওয়েজ ট্রাই করবেন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি প্যাসিভ ভয়েসে লিখবেন, বাট আদারওয়াইজ দরকার নেই। সো ইউজ প্যাসিভ ভয়েস অনলি হোয়েন নেসেসারি টু এমফাসাইজ দ্য রেজাল্ট, নট ইয়োরসেলফ। অর্থাৎ যখন আপনার নিজেকে আপনি স্ট্রেস দিবেন বা এমফাসিস দিবেন, সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভ ভয়েস দিবেন। যেহেতু এসওপিটা নিজেকে নিয়েই লেখা আর আপনি নিজে লিখছেন, অলওয়েজ ট্রাই করবেন অ্যাক্টিভ ভয়েসে লেখার জন্য। নেক্সট হচ্ছে একাডেমিক রাইটিং স্টাইল ফর এসওপি, অর্থাৎ স্টাইলটা কেমন হবে জাস্ট একটু বোঝার চেষ্টা করি। আপনার লেখাটা অবশ্যই এটা হতে হবে প্রিসাইজ হতে হবে এবং ফর্মাল হতে হবে, যেটা আমরা বলেছি। এরপর লজিক্যাল কোয়ারেন্স থাকতে হবে, প্রোগ্রেশন থাকতে হবে। এরপর আপনি অলওয়েজ অ্যাভয়েড করবেন ইমোশনাল স্টোরি টেলিং বা আননেসেসারি ডিটেলস, এগুলো হচ্ছে বলার চেষ্টা করবেন না। আপনার ইমোশনাল শোনার জন্য তারা এখানে বসেনি, তারা এখানে মূলত বসেছে আপনার কোয়ালিফিকেশনটাকে জাজ করার জন্য। সো প্রতিটা জিনিসের মধ্যে আপনার কোয়ালিফিকেশনটা আপনি নিয়ে আসবেন, ইনক্লুড করবেন। তারপর হচ্ছে সাপোর্ট স্টেটমেন্ট উইথ এভিডেন্স। আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা স্টেটমেন্টের সাপোর্ট দেওয়ার জন্য উইথ এভিডেন্স, অর্থাৎ এভিডেন্স সহ হচ্ছে আপনি দিবেন। যেমন প্রজেক্ট, স্কিল, আউটকাম, কোনো রিসার্চ পেপার, পাবলিকেশন, এসব যদি থাকে এগুলো মেনশন করবেন। এরপর মেনটেন করবেন গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, যাতে আপনার কখনো কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হয়। এক্সাম্পল যেমন আই লার্ন মেনি থিংস ইন মাই ব্যাচেলর ডিগ্রি। দেখেন এটা খুবই জেনারিক, খুবই জেনারেল একটা কথা, কমন একটা কথা কিন্তু হয়েছে। এটা এভাবে বলা যাবে না। কিভাবে বলতে হবে? বলতে হবে যে মাই ব্যাচেলার্স ডিগ্রি প্রোভাইডেড এ সলিড ফাউন্ডেশন ইন সেল বায়োলজি, রিসার্চ ম্যাথোডোলজি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন। দেখেন এটা কিন্তু মোর স্পেসিফিক, রাইট? দেখেন আমরা কিন্তু এখানে স্পেসিফিক করে দিয়েছি। এইভাবে হচ্ছে লিখতে হবে। এরপর হচ্ছে ফর্মাল বাট এনগেজিং রাইটিং। আপনি যখন আগে একটা এসওপি লিখবেন, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন এটা যাতে ফর্মাল এবং এনগেজিং রাইটিং হয়, অর্থাৎ একটা প্যারা বা একটা লাইনের সাথে যাতে তার ওপরে নিচের লাইনের মিল থাকে, এই বিষয়টাকে হচ্ছে এনশিওর করা। আর আপনি এনগেজিং করে দিবেন যাতে হচ্ছে বিচ্ছিন্ন মনে না হয়। ওকে, এটা আমরা এর আগে অনেকবার কিন্তু বলেছি। এরপর আপনি ট্রাই করবেন হচ্ছে এক ধরনের সেন্টেন্স ইউজ না করার জন্য, অর্থাৎ ডিফারেন্ট স্ট্রাকচার সেন্টেন্স ইউজ করবেন। সবগুলো যদি আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখেন বা সিম্পল সেন্টেন্সে লেখেন, তাহলে এটা কিন্তু দেখতে সুন্দর লাগে না। সো বি স্মার্ট, ট্রাই করেন ডিফারেন্ট সেন্টেন্স ইউজ করার জন্য, তবে ভুলভাল ইউজ করা কিন্তু যাবে না। এরপর আপনি স্ট্রং ভার্ব ইউজ করবেন, দেন হচ্ছে প্যারাগ্রাফটাকে ফোকাস করবেন এবং ওয়েল ডিজাইন করবেন এবং প্রফেশনাল স্টোরি বলবেন। যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। দেখেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমি ট্রাই করেছি একটা করে এক্সাম্পল অ্যাড করার জন্য, যাতে করে আপনি পুরো বিষয়টাকে আরো সুন্দর করে আন্ডারস্ট্যান্ডিংটা করতে পারেন। লাইক মাই একাডেমিক জার্নি হ্যাজ বিন ড্রাইভেন by a persistent curiosity to understand the molecular mechanism behind disease progression. This interest motivated me to undertake my undergraduate thesis on antioxidant mediated neuroprotection. ওকে, সো এই এক্সাম্পলটা আপনারা ফলো করতে পারেন। এরপর 5 নম্বর যদি বলি যে পাওয়ারফুল সেন্টেন্স অ্যান্ড ট্রানজিশন ওয়ার্ড, এটার মানে কি? দ্যাট মিনস আপনি যখন একটা লাইন লিখবেন, তো ওই লাইনের থেকে যখন আপনি আরেকটা লাইনে জাম্প করবেন, তখন যাতে একটা মিল থাকে, যাতে হচ্ছে আপনি লিঙ্ক করতে পারেন, এনগেজ করতে পারেন, এর জন্য আপনাকে লিঙ্কিং ওয়ার্ড অ্যাড করতে হবে, যেটাকে আমরা বলছি ট্রানজিশন ওয়ার্ডস। ওকে, এটা কিরকম? যেমন ধরেন অ্যাডিশনাল ইনফরমেশন যখন আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি ফার্দার মোর অ্যাড করতে পারেন, অ্যাডিশনালি অ্যাড করতে পারেন, মোর ওভার অ্যাড করতে পারেন, বা ইন অ্যাডিশন এটাও অ্যাড করতে পারেন। দেন হচ্ছে আপনি নতুন আরেকটা ইনফরমেশন অ্যাড করলেন, যাতে আপনি পরপর দুইটা সেম ইনফরমেশন শুনতে খুব বাজে লাগে। সো সেজন্য এগুলো ইউজ করতে হয়। এরপর হচ্ছে শোয়িং কজ বা ইফেক্ট। আপনি যখন নাকি কোনো কজ দেখাবেন বা কোনো ইফেক্ট দেখাবেন, সেক্ষেত্রে কনসিকুয়েন্টলি দেয়ারফর অ্যাজ এ রেজাল্ট এটা আপনি লিখবেন, বা এই ধরনের যত ওয়ার্ড আছে এগুলো আপনি লিখবেন। লিখে হচ্ছে আপনি এই যে লজিক্যাল ফ্লোটাকে মেনটেন করবেন। এরপর হচ্ছে গিভিং এক্সাম্পল। আপনি যখন এক্সাম্পল কোনো কিছু দিতে চান, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে ফর ইনস্টেন্স। এরপর আপনি স্পেসিফিক্যালি ইউজ করতে পারেন, ফর এক্সাম্পল ইউজ করতে পারেন, ইন পার্টিকুলার ইউজ করতে পারেন। ওকে, সো এরকম ডিফারেন্ট ওয়ার্ড আছে। এরপর কম্পেয়ারিং
আইডিয়াস। যখন আপনি কোনো কিছু কম্পেয়ার করবেন তখন সিমিলারলি, ইন কন্ট্রাস্ট, হাউএভার এই ধরনের ট্রানজিশন ওয়ার্ড ইউজ করতে পারেন। এরপর কনক্লুডিং, যখন আপনি একদম শেষ করে দিবেন কনক্লুশন লিখবেন, সেক্ষেত্রে আপনার এই যে এটা, তো এরপর ওভারঅল, ইন সামারি, টু সামারি, এই সব ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। তার মানে আমরা বুঝতে পারলাম কিভাবে হচ্ছে আপনার লজিকের ফ্লো এই জিনিসটাকে আপনি মেইনটেইন করবেন। যখন আপনি একটা সেন্টেন্স লিখবেন মানে লেখাটা শুরু করবেন, সেক্ষেত্রে আপনি বেশ কিছু ফ্রেজ বা সেন্টেন্স বা পার্ট অফ সেন্টেন্স দিয়ে স্টার্ট করতে পারেন। কিরকম? যেমন মাই রিসার্চ এক্সপেরিয়েন্স হ্যাজ স্ট্রেংথড মাই অ্যানালাইটিক্যাল স্কিল। ওকে, এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এরপর দিস অপরচুনিটি অ্যালাউড মি টু এক্সপ্লোর, এটা দিয়ে শুরু করতে পারেন। এরপর থ্রু দিস প্রজেক্ট আই ডেভেলপড, এই ধরনের বেশ কিছু এক্সপ্রেশন বলেন বা সেন্টেন্স বা পার্ট অফ সেন্টেন্স, এগুলো দিয়ে কিন্তু শুরু করতে পারেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো কাজ করে বা এই লজিক্যাল ফ্লোটাকে মেনটেন করতে হয়। ৬ নম্বর যদি বলি, এবং এটা হচ্ছে লাস্ট ল্যাঙ্গুয়েজের জন্য, যেমন আপনি অ্যাভয়েড করবেন ক্লাইচেস অ্যান্ড জেনারিক যে স্টেটমেন্টস যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করবেন। এরকম যেমন অনেক সময় দেখা যায় কি যে এমন কিছু আমরা লিখি যেটা এতটা সাধারণ, এতটা সিম্পল হয়, এটা লেখা না লেখা সমান, বরঞ্চ এটা লিখলে আর ব্যাড ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে। কিরকম? যেমন ধরেন যে সিন্স চাইল্ডহুড আই হ্যাভ বিন প্যাশনেট অ্যাবাউট সায়েন্স, এটা কোনো কথা হলো আমাকে বলেন তো? যেমন একজন ছোট থেকে, যখন সে ছোট ছিল তখন আসলে সে অনেক বেশি প্যাশনেট হয়েছে সায়েন্সের প্রতি, তখন তো সে কোনো কিছু বোঝেই না, তখন সে কিভাবে হলো? আর মানুষ প্রতিনিয়ত চেঞ্জ হয়, রাইট? আগে একটা জিনিস মানুষ মানে করতো, এখন বর্তমানে এআই চলে আসছে, এখন সবাই হচ্ছে এআই এর প্রতি অনেক বেশি হচ্ছে মানে প্যাশনেট বা এটার প্রতি অনেক ইন্টারেস্টেড। সো বুঝতে হবে বিষয়গুলো, রাইট? আজকে থেকে আরো সাপোজ এটা আপনি লিখছেন যখন, আপনার বয়স ধরে নিচ্ছে আমি ২৪ থেকে ২৫, যখন ছোট তখন আপনার বয়স কত ছিল? ৮-১০, তার মানে ১৫-২০ বছর আগে আপনি সায়েন্স নিয়ে প্যাশনেট ছিলেন, এটা কোনো কথা হলো? এটা তো হচ্ছে না, রাইট? সো এরকম হচ্ছে আপনার করা যাবে না, মানে লেখা যাবে না, কারণ হচ্ছে যারা প্রফেসর বা হচ্ছে যারা এক্সামিনার বা সিলেকশন কমিটিতে আছে, তারা এরকম থাউজেন্ড এসওপি কিন্তু তারা পড়েছে, তারা জানে। সো আপনার যদি অরিজিনালিটি না থাকে, আপনি যদি এরকম কমন কথা লিখেন ধরা পড়ে যাবেন। সো এটা করা যাবে না। সো এর পরিবর্তে আপনি কি লিখতে পারেন? যেমন মাই ইন্টারেস্ট ইন biomedical research began during my undergraduate project on gene expression। দেখেন আমি এখানে কিন্তু খুব সুন্দর করে কতগুলো কিওয়ার্ড ইউজ করেছি, যেমন বায়োমেডিক্যাল রিসার্চ, এটা আমি বলেছি, জিন এক্সপ্রেশন বলেছি, এরপর আমি একটা সময় বলেছি। কারণ কি এই সময়টা কেন বলেছি? কারণ আন্ডার গ্রাজুয়েটে আমি এই রিলেটেড সাবজেক্টগুলো কিন্তু পড়েছি, কিন্তু দেখেন ছোটকালে কিন্তু আমি এই রিলেটেড সাবজেক্ট পড়িনি। তাহলে কিভাবে এটার প্রতি আমার এটার প্যাশনেট মানে গ্রো করলো? তার মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা ফলস নিউজ বা এটা ফলস একটা কথাবার্তা। এরপর আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, দেখেন এটা কিন্তু একটা ফেক, একটা মানে একটা আননেসেসারি একটা সেন্টেন্স, রাইট? দেখেন এটা কি কখনো পসিবল যে আমি চাই পুরো ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিতে? এটা তো কখনো হয় না, এটা রিয়েলিস্টিক না। সো এই ধরনের ওয়ার্ড লিখবেন না বা এই ধরনের সেন্টেন্স লিখবেন না। কি লিখবেন? আই এইম টু কন্ট্রিবিউট টু ডেভেলপিং ইনোভেটিভ ক্যান্সার থেরাপিউটিক টু ইমপ্রুভ পেশেন্ট আউটকাম। দেখেন এখানে আমরা একদম স্পেসিফিক করে দিয়েছি, আমরা পুরো ওয়ার্ল্ড চেঞ্জ করতে চাই না, বাট আমরা ক্যান্সার থেরাপিউটিকটাকে চেঞ্জ করতে চাই। হ্যাঁ, এটা পসিবল। আমার পক্ষে পুরো ওয়ার্ল্ড চেঞ্জ করা পসিবল না, বাট আমি যদি চাই ক্যান্সার যে থেরাপিউটিক যেটা আছে এটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি বা এর মধ্যে একটা ইনোভেটিভ কোনো কিছু নিয়ে আসতে পারি বা ডেভেলপ করতে পারি। সো ইটস পসিবল। ওকে, এরপর ইউর ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি, এটা কোনো কথা আমাকে বলেন? অনেকে দেখবেন যে এই ধরনের কিছু লেখা লিখে আর কি। সো এগুলো লেখা যাবে না, এগুলো সবগুলোকে অ্যাভয়েড করতে হবে। সো কি লিখবেন? লিখবেন যে, বা আপনি এর থেকে বেটার কিছু লিখতে পারেন, বাট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন the advanced research facility and ongoing projects in drug discovery at your university strongly align with my research goal। দেখেন এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথম কি? প্রথম হচ্ছে যে অ্যাডভান্স রিসার্চ ফ্যাসিলিটি আছে, ওকে, একটা। ২ নম্বর হচ্ছে বর্তমানে এইটার উপর কিছু মানে প্রজেক্ট চলছে, এটা আপনি জানেন। প্রথমত আপনি জানেন এর মধ্যে অ্যাডভান্স ফ্যাসিলিটি আছে, এটা মোটামুটি কমন। আপনি একটা যে কেউ এটা লিখে দিতে পারেন, কারণ ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কিন্তু
মানে অ্যাডভান্স ফ্যাসিলিটি তাদের আছে আর কি রিসার্চের ক্ষেত্রে। বাট দেখেন অনগোয়িং প্রজেক্ট এটা কিন্তু সবাই জানে না। আপনি যদি স্টাডি করেন তাহলে আপনি এটা জানবেন, আপনি এটা লিখতে পারবেন। এরপর কোন বিষয়ের উপরে দেখেন ড্রাগ ডিসকভারি, তার মানে আরো স্পেসিফিক। যখন আপনি এভাবে লিখবেন তখন তারা কিন্তু জানবে ও আচ্ছা, তার মানে আমাদের যে ল্যাবে আমাদের ইউনিভার্সিটি যে ড্রাগ ডিসকভার উপরে যে প্রজেক্টটা হচ্ছে এইটা সম্পর্কে ওই ছেলেটা জানে বা এই ক্যান্ডিডেট জানে। সো আমরা তাকে আলাদা করতে পারি। এরপর দেখেন সে কিন্তু শুধুমাত্র তারটা জানে এইটাই কিন্তু বলেনি। পাশাপাশি তারা কি বলেছে? বলেছে যে রিসার্চ গোল। ওকে? কারণ এটা হচ্ছে অ্যালাইন করেছে। তার মানে প্রিভিয়াসলি সে কোনো কাজ করেছে রিসার্চে দেখেন মাই রিসার্চ যে গোল আছে এটার সাথে কি অ্যালাইন করে। ওকে? হয়তো সে এটা নিয়ে এর আগে কাজ করেছে বা তার প্রজেক্ট ছিল বা থিসিস ছিল, কিছু একটা ছিল বা এটার উপর আলাদা কোনো কাজ বা পাবলিকেশন করেছে দ্যাটস ওয়াই তার ওইটার সাথে অ্যালাইন করেছে। তার মানে তার প্রত্যেকটা কথার পেছনে কিন্তু এভিডেন্স আছে। সো দেখেন একজনে এরকম একটা প্লেন সিম্পল একটা কথা লিখলো, যার কেন লিখেছে বা এইটার কোনো এক্সাম্পল নেই, কোনো এভিডেন্স নেই, এটা কি তারা মানে অ্যাকসেপ্ট করবে? নাকি এইভাবে যখন আপনি লিখবেন তখন এটা অ্যাকসেপ্ট করবে? এটা কিন্তু বোঝা উচিত। তার মানে আপনাকে এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে আর এই ধরনের সেন্টেন্সগুলোকে আপনাকে লিখতে হবে। আর এখানে যদি একটু বলি এটা অবশ্যই স্পেসিফিক হতে হবে, অরিজিনাল হতে হবে এবং মিনিংফুল হতে হবে। অনেকে দেখা যায় যে এআই দিয়ে জাস্ট হচ্ছে কপি করে হচ্ছে দিয়ে দেয়। সো এটা করা যাবে না। বা অন্য কারো একটা টেমপ্লেট নিয়েছে, কিছুটা চেঞ্জ করে দিয়ে দিল। সো এটা করা উচিত না। ওকে? আনইথিক্যাল কাজ যদি করেন তারা এটা বুঝতে পারে। কারণ যেহেতু তারা অনেক বেশি পরিমাণ এসওপি তারা পড়ে, তারা আসলে জানে আপনার প্রোফাইলের সাথে এটা কি অ্যালাইন করে নাকি করে না। তখন কিন্তু আপনার রিজেকশন চলে আসবে। সো এই ধরনের কাজ করতে যাবে না। আপনার উচিত ইথিক্স মেইনটেইন করা। যাই হোক আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করলাম যে কিভাবে আপনি এসওপির ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করবেন। সো আশা করি এটা সবার জন্য অনেক বেশি হেল্প হবে। নেক্সট ক্লাস হয়তো আমাদের ৫ নাম্বার ক্লাস। ওই ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো যারা নাকি এখন আমাদের প্রিভিয়াস লেকচারগুলো দেখেনি সো এটা দেখে আসবেন। যেমন আজকে তো ক্লাস ৪ আমরা শেষ করলাম। ক্লাস 1, 2, 3, 4 নাম্বার ক্লাস আজকে। সো বাকি ক্লাসগুলো দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কয়েকবার করে দেখেন ইনশাআল্লাহ। আশা করা যায় আপনাদের এটা অনেক বেশি হেল্প করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।